এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বিপিএলে বিজয়ের ফিক্সিং সম্পৃক্ততা নিয়ে জলঘোলা, দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়ে গণমাধ্যমে তথ্য এলেও জানে না বিসিবি, নজরদারিতে একাধিক ক্রিকেটার। ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানে যুব ও ক্রীড়া উপদেষ্টা, গঠন করা হলো তদন্ত কমিটি। পারিশ্রমিক ইস্যুতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি সজীব ভুঁইয়ার। সিনিয়ররা বয়কট করলেও থেমে নেই পিটার বাটলার। 12 ফুটবলার নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন ব্রিটিশ কোচের। সমস্যা সমাধানে জরুরি বৈঠক বাফুফে। এবং সান্তোসে নেইমারের রাজকীয় প্রত্যাবর্তন। এক যুগ পর শৈশবের ক্লাবে ফিরে আবেগ আপ্লুত হয়েছেন ব্রাজিল সুপারস্টার। পেলেন কিংবদন্তি পেলের 10 নম্বর জার্সি। বিপিএলে মাঠের ক্রিকেট ছাপিয়ে আবারও আলোচনায় স্পট আর ম্যাচ ফিক্সিং। শনিবার দিনভর এ নিয়ে উত্তাপ ছড়িয়েছে। একাধিক ক্রিকেটারদের নাম আসলেও সবচাইতে বেশি আলোচনা এনামুল হক বিজয়কে ঘিরে। বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের শীর্ষ কর্তার দাবি, দেশ ছাড়তে পারবেন না দুর্বার রাজশাহীর এই ক্রিকেটার। যদিও বোর্ড বলছে বিজয়ের দেশ না ছাড়তে পারার বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। সন্দেহের তীর আছে রংপুর রাইডার্সের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়েও। এ বিষয়ে সব পক্ষকে সাহায্য করতে প্রস্তুত রাইডার্স কর্তৃপক্ষ। চলতি বিপিএল এর শুরু থেকেই বাতাসে ফিসফাস, দৃষ্টিকটু হোয়াইট, নোবল, কত সব বিতর্ক। খালি চোখে যা দিবালোকের মতোই সত্য। ফিক্সিং নিয়ে অভিযোগ ছিল আগেই, অনেকে দুয়ে দুয়ে 4 মেলাচ্ছেন। গণমাধ্যমের হাতে আছে সেসব যুক্তির পক্ষে শক্তপোক্ত প্রমাণও। এ নিয়ে খবর প্রকাশে নড়ে চড়ে বসে বিসিবি। শনিবার দিনভর গুঞ্জন। এর মধ্যে অ্যান্টি কারাপশন ইউনিটের শীর্ষ এক কর্তার সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসে তা পায় ভিন্ন মাত্রা। ম্যাচ পাতানোর তদন্তের নাম উঠে এসেছে দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের। খবর রটে বিসিবির তদন্ত ইউনিট আকুর সে তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে বিজয়কে আপাতত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশ ছাড়া নিষেধাজ্ঞার এই তালিকায় তার সঙ্গে আরো কয়েকজনের নাম থাকার গুঞ্জনও রটে। তবে সন্ধ্যা নাগাদ এক মেইলে বিসিবি জানায়, বিজয়ের দেশ ছাড়তে না পারার ব্যাপারে কোনো তথ্যই নেই তাদের হাতে। রাইডার্স ইজ টোটালি এগেইনস্ট হোয়াটএভার দে আর থিংকিং। সো সেটা আমার প্লেয়ার হোক, অন্য টিমের প্লেয়ার হোক না কেন, ইফ সামওয়ান ইজ ডুইং ইট রং, দে আর মোস্ট ওয়েলকাম টু ইনভেস্টিগেট। বিসিবি বা অ্যান্টি কারাপশন ইউনিটের যদি কোনো ধরনের আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ইনফরমেশন দিয়ে কোনো ধরনের সহযোগিতা করতে হয়, সেটার জন্য আমরা একমত। 2012 সালে মাঠে গড়ানোর পর থেকে নিয়মিত বিতর্কেও জড়িয়েছে বিপিএল, কিন্তু এবার যেন ছাড়িয়ে গেল আগের সববারকেই। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন। সব মিলিয়ে তাই ইমেজ সংকটে বাংলার ক্রিকেট আর ফারুক আহমেদের বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। এছাড়া সমাধান না হওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারের পারিশ্রমিক বিষয়ে অপেশাদার মন্তব্যের জন্য সতর্ক করার পর ক্ষমা চেয়েছেন চিটাগং কিংস মালিক। নতুন বাংলাদেশে ভিন্ন এক বিপিএল আয়োজনের আশ্বাস ছিল ক্রিকেট বোর্ডের। তবে এবারের আসর জন্ম দিয়েছে ভিন্ন ভিন্ন সব বিতর্কের। যদিও এ বিষয়ে বিসিবি কিছুই জানে না বলে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চলমান এসব ঘটনা পর্যবেক্ষণ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিপিএল এর ম্যাচ দেখতে এসে জানিয়ে গেলেন হুঁশিয়ারির কথা। গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। ফিক্সিং এর যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য, এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির ওই কমিটিকে আমরা করব, এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে আমাদের অনভিজ্ঞতার জন্য,
কিন্তু সেটাকে আমরা এবারের বিপিএলে ফিক্সিং সন্দেহের মতো আরেক বিস্ফোরা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহী কিংসের ৯-৬ এমন বিতর্কিত কাণ্ডে বোর্ডের পাশাপাশি ক্ষুব্ধ মন্ত্রণালয়। ক্রীড়া উপদেষ্টা জানালেন, সমাধান না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে মালিকদের বিরুদ্ধে। সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আর কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করে তাকে নিয়ে উল্টো বেফাঁস মন্তব্য করেছিলেন চিটাগং কিংসের মালিক। বিষয়টি নিয়ে সতর্ক করার পর ক্ষমা চেয়েছেন ফ্র্যাঞ্চাইজি কর্তা। এবার ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভালো বিপিএল আয়োজনের আশ্বাস বোর্ড সভাপতির। খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা আজকে সম্ভবত কথাটা চট্টগ্রাম টিমের মালিক বলেছেন, আমি তার সাথে আজকে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এই ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই। ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএল এর মতো বড় একটা, এখনো যেহেতু দাঁড়াতে পারেনি অ্যাজ এ টুর্নামেন্ট, যেটা 11 বছরের মাথায়ও এটা হওয়া উচিত। এতদিন একটা ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত 30 থেকে 40 কোটি টাকা, এটা এখনো কিছু হয়নি। পরিকল্পনা করতে সময় দিতে হবে, সব কাজে সময় দিতে হবে। এছাড়াও আসন্ন বোর্ড নির্বাচন নির্ধারিত সময়ে হবে বলেও জানান তারা। আমরা এটাও চিন্তা করেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। ওয়ানডের পর উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজেও হারল বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণে লাল সবুজকে হোয়াইট ওয়াশ করল ক্যারিবিয়ান নারীরা। শেষ ম্যাচে টাইগ্রেসরা হারল 5 উইকেটে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের দুই ওপেনার দিলারা ও মুর্শিদা খাতুন, তবে দলীয় 24 রানেই ফিরে যেতে হয় মুর্শিদাকে। দিলারাও টিকতে পারেননি বেশিক্ষণ। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লড়াই করেন, একাই সঙ্গ দিতে পারেননি তাজ নাহার, স্বর্ণা ফাহিমারা। পরে ইনিংস শেষ বলে ব্যক্তিগত 33 রানে জ্যোতি রান আউট হলে 104 রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে দলীয় 7 রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে উইন্ডিজ। পরে 25 রানের ইনিংস খেলে চাপ সামাল দেন জেনিলিয়া গ্লসগো। এরপর সাবিতা গ্লেজনি অপরাজিত 27 রানের উপর ভর করে 5 উইকেট ও 9 বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 2 দফা সময় বাড়িয়ে অবশেষে সম্পূর্ণ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ। পরিচ্ছন্নতার কাজ শেষে আগামী 11 ফেব্রুয়ারি আইসিসির কাছে মাঠ হস্তান্তর করা হবে। সেদিনই হবে পাকিস্তানের সবচেয়ে অত্যাধুনিক স্টেডিয়ামের উদ্বোধন। আর 22 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ দিয়ে এই মাঠে আবারও ফিরবে খেলা। প্রস্তুত গ্যালারি গ্রাউন্ড দেখে মুগ্ধ হবেন যে কেউ। প্যাভিলিয়ন মূল অফিসটাও সাজানো হয়েছে অত্যাধুনিক রূপে, অথচ কদিন আগেও চিত্রটা ছিল ভিন্ন। গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনেকেই জানিয়েছিল শঙ্কার কথা। ভারতীয় গণমাধ্যম টুর্নামেন্ট সরিয়ে নেয়ার কথাও জানায়। গেল অক্টোবরে শুরু হয় গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রথমে 31 ডিসেম্বর কাজ শেষ করার ডেডলাইন দিয়েছিল আইসিসি। পরে 31 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপরও আরও 2 দিন সময় চেয়ে নিয়েছে পিসিবি। তবে 1 মাস আগেও মাঠের অবস্থা দেখে চক্ষু চরক গাছ হয়েছিল অনেকের। বিশ্ব মিডিয়াগুলোতে ঢালাও করে প্রকাশ করা হয়েছিল নির্ধারিত সময় মাঠ প্রস্তুত না হওয়ার শঙ্কার কথা। তবে 2 দফা সময় বাড়িয়ে অবশেষে কাজ সম্পন্ন করেছে পিসিবি। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে আধুনিক ভেন্যু গাদ্দাফি স্টেডিয়াম। এদিন মাঠ পরিদর্শন করেছেন পিসিবি চেয়ারম্যানও। সবকিছুই হয়েছে তার মনের মতো, যার পুরো কৃতিত্ব সংস্কার কাজে নিযুক্ত শ্রমিকদের দিলেন চেয়ারম্যান মহসিন নাকবি। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো আমরা সব আন্তর্জাতিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্টেডিয়াম তৈরি করেছি, যার সুবিধাগুলো ফ্যান এবং ক্রিকেটার সবাই উপভোগ করতে পারবেন। আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে অসম্ভবকে সম্ভব করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জন্য অনেক গৌরবের বিষয় এবং আমরা আমাদের দেশের সুনাম আরও বাড়ানোর জন্য এভাবেই কাজ করে যাব। কাজ শেষ হলেও মাঠ হস্তান্তর করা হবে 11 ফেব্রুয়ারি। গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে সেদিনই। মূলত পরিচ্ছন্নতার কাজের জন্যই 10 দিন সময় নিয়েছে পিসিবি। आप देख सकते हैं अल्हम्दुलिल्लाह हमारी चेयर्स
আমাদের চেয়ার বসানোর কাজ শেষ হয়েছে, জায়ান্ট স্ক্রিন ও ফ্লাড লাইটের কাজও শেষ, প্যাভিলিয়ন এবং অফিস বিল্ডিং পুরোপুরি প্রস্তুত। এখন আমরা পরিচ্ছন্নতার কাজ করছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য গাদ্দাফি স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত। আগামী 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আর 22 ফেব্রুয়ারি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে আবারও খেলা ফিরবে গাদ্দাফি স্টেডিয়ামে। তামিম হোসেন, সময় সংবাদ। বিদ্রোহ করা 18 ফুটবলারকে নিয়ে ভাবছে না নারী দলের হেড কোচ পিটার বাটলার। আপাতত তার ভাবনা তরুণ ফুটবলারদের ঘিরে। সাবিনা সানজিদারা যোগ না দিলেও ক্যাম্পে থাকা বাকি 13 ফুটবলারকে নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছেন কোচ। ফুটবলারদের বিদ্রোহ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলে জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান। মহাসংকটে দেশের নারী ফুটবল, অনুশীলন ইস্যুতে মেরুর দুপ্রান্তে অবস্থান বিদ্রোহ করা 18 ফুটবলার ও হেড কোচ পিটার বাটলারের। সাবিনা সানজিদারা না এলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে 13 ফুটবলার নিয়ে অনুশীলনের পর বাফুফেতে জিম সেশন করেছেন ব্রিটিশ কোচ। তাতেই দীর্ঘদিন পর ফুটবল ফিরল তার আপন ঠিকানায়। জুনিয়ররা যখন অনুশীলন ও জিমে ব্যস্ত, তখনও নিজেদের দাবিতে অনড় সিনিয়ররা। কোনো অবস্থাতেই বাটলারের অধীনে অনুশীলন করবেন না তারা। বাফুফে ক্যাম্পে পার করেছেন দিন, তবে তাতে বিচলিত নন ব্রিটিশ কোচ। আপাতত তার ভাবনা তরুণ ফুটবলারদের ঘিরেই। বিদ্রোহ করা নারী ফুটবলাররা না এলেও বাকিদের নিয়ে অনুশীলন চালিয়ে যেতে চান হেড কোচ। উদীয়মান ফুটবলাররাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বলে প্রত্যাশা তার। কারা এলো না সেটা আমি কি করে ঠিক করব? আমার সেটা নিয়ে আগ্রহ নেই। আমি পেশাদার কোচ, যাদের পেয়েছি তাদের নিয়েই কাজ করেছি। এখানে এক ঝাঁক তরুণ ফুটবলার আছে যাদের অনেক সম্ভাবনা রয়েছে, তারা দেশকে সার্ভিস দেবে। অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়রাও যোগ দিচ্ছে। এদিনও নারী ফুটবলারদের সঙ্গে দফায় দফায় বসেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তবে কোনো সুরাহা করতে পারেননি তিনি। ফুটবলারদের বড় অংশ অনুশীলন না করলেও আসন্ন প্রীতি ম্যাচে তার প্রভাব পড়বে না বলে জানান নারী কমিটির চেয়ারম্যান। যে মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে, এটাই আমাদের চাওয়া। আমি চেষ্টা করেছি ওদেরকে বোঝাতে যে তোমরা যেটা করছো সেটা করো না। এটা ফুটবলের জন্য, তোমাদের জন্য কারোর জন্যই ভালো না, দেশের জন্য কারোর জন্যই ভালো না। তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো। এদিকে প্রথমবারের মতো সভা করেছে নারী ফুটবলের সমস্যা সমাধানে বাফুফের গঠিত বিশেষ কমিটি। বিদ্রোহ করা ফুটবলারদের ছাড়াও কোচের সঙ্গে বসবে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নেইমার জুনিয়রকে রাজকীয়ভাবে বরণ করল সান্তোস। এক যুগ পর শৈশবের ক্লাবে ফিরে আবেগে আপ্লুত হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ক্লাবে ফিরে পেয়েছেন ফুটবল কিংবদন্তি পেলের 10 নম্বর জার্সি। তার আদেশেই আবারও এই ক্লাবে ফিরেছেন নেইমার। সান্তোসকে এখন সেরা ছন্দে ফেরানোই তার একমাত্র লক্ষ্য। এখানে পারফর্ম করেই আবারও জাতীয় দলে ফিরতে চান নেইমার। যে ক্লাব করেছে বিশ্ব সেরা, এক যুগ পর আবারও সেই ক্লাবে নেইমার জুনিয়র। স্বাভাবিকভাবেই আবেগটা তার অনেক বেশি। সাও পাওলোতে সান্তোসও তাকে বরণ করে নিয়েছে রাজকীয়ভাবে। নেইমারকে বরণ করতে সাও পাওলো সেজেছে অপরূপ সৌন্দর্যে। রাস্তায় ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে নেইমারকে আমন্ত্রণ জানিয়েছেন ভক্তরা। সান্তোসের বেশিরভাগ দেয়ালে কিং নেইমারের ছবি এঁকেছেন পাগলাটে সমর্থকরা। হাজারো দর্শকের সামনে ভিলা বেলমিরোতে নেইমার পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। পুরো মাঠ ঘুরে করেছেন ভক্তদের সঙ্গে দেখা। শৈশবের ক্লাবে ফিরে কান্নাও করেছেন নেইমার। হয়তো কিংবদন্তি পেলেকে অনেক মিস করেছেন তিনি। এই ক্লাব যে পেলের আতুর ঘর। বেঁচে থাকাকালীন বহুবার নেইমারকে বলেছিলেন এখানে ফিরতে। তবে সে মারা যাওয়ার বছর দুয়েক পর তার কথা রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 2003 থেকে 2013 এরপর সান্তোস ছেড়ে নেইমার চলে যান বার্সেলোনায়। সেখানে পেয়েছেন বিশ্বসেরার খেতাব। যদিও পিএসজিতে সময়টা খুব একটা ভালো কাটেনি তার। আর আল হিলালে তো বেশিরভাগ সময় ছিলেন ইনজুরিতে। তবে সবসময় নেইমারের মন পড়েছিল এই সান্তোসে। এখন লক্ষ্য একটাই, এই ক্লাবকে কিছু দেয়া। আল হিলালে আমার সময় ভালোই কাটছিল, সবকিছুর সাথে খাপ খাইয়ে নিয়েছিলাম। তবে কিছু ঘটনার কারণে আমি সেখানে ভালো অনুভব করছিলাম না। পরে যখন সান্তোসে ডাক আসলো, আমি কোনো কিছু চিন্তা করিনি। প্রথম দিন থেকেই চেয়েছি এখানে আসতে। আমি এখানে কিছু দিতে এসেছি। আমি দলে কিছু ভিন্নতা নিয়ে আসব। আমি আমার সতীর্থদের সর্বোত্তম সহযোগিতা করব। আমি জানি সান্তোস সেরা ছন্দে নেই, এটা তারাও ভালো করে জানে। তবে উন্নতি করতে হবে সবার। আমি পেলের এই জার্সিটাকে অনেক সম্মান করি।
ইনজুরিতে জর্জরিত নেইমার দীর্ঘদিন ধরেই আছেন জাতীয় দলের বাইরে। ক্লাব পারফরমেন্স বিবেচনায় তার থাকার কথাও না। এখানে সেরা ছন্দে ফিরে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন এখন নেইমারের। অবশ্যই আমি ব্রাজিল জাতীয় দলে ফিরতে চাই। এখানেও আমার কিছু অর্জন করা বাকি আছে, আমার একটা মিশন আছে। আমি মনে করি এটাই আমার শেষ। এখান থেকে যে কোনো মূল্যে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। এদিকে সংবর্ধনা পাওয়ার আগে নেইমার যান সান্তোসের রে পেলে ট্রেনিং সেন্টারে। সেখানেও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। তামিম হোসেন, সময় সংবাদ। আগামী মৌসুমে ব্যস্ততম সময়ে পার করবে দেশের ঘরোয়া ফুটবল। বিপিএল, ফেডারেশন কাপ সহ 5টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের লিগ কমিটির। দীর্ঘদিন পর মাঠে ফিরছে স্বাধীনতা কাপ ও কোটি টাকার সুপার কাপ। লিগের মাঝপথেই চলবে এই টুর্নামেন্টগুলো। দেশি ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপ। এদিকে আগামী মার্চে এশিয়ান কাপের বাছাই সামনে রেখে বিপিএলের দ্বিতীয় পর্ব শুরুর পরিকল্পনায় পরিবর্তন এনেছে বাফুফে। এপ্রিলের পরিবর্তে চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি। এছাড়াও আগামী মৌসুম থেকে বিপিএলে শুরুর একাদশে অনূর্ধ্ব 20 দলের একজন ফুটবলার রাখা বাধ্যতামূলক করেছে বাফুফে। নারী ফুটবল ইস্যুতে টালমাটাল অবস্থা দেশের ক্রীড়াঙ্গনে। এর মধ্যেই দেশের ঘরোয়া ফুটবলের নানা বিষয় নিয়ে আলোচনায় বাফুফের লিগ কমিটির প্রথম সভা। সেখানে এবার বড় সব পরিবর্তন আর চমকের সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের ঘরোয়া ফুটবলে বিপিএল আর ফেডারেশন কাপ ছাড়া নিয়মিত মাঠে গড়ায় না কোনো টুর্নামেন্ট। বারবার করে কোটি টাকার সুপার কাপ আয়োজনের ঘোষণা দিলেও আলোর মুখ দেখেনি তা। এবার শুধু বিপিএল কিংবা ফেডারেশন কাপ নয়, আরও 3টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা লিগ কমিটির। আগামী মৌসুমে বিপিএল, ফেডারেশন কাপ, চ্যালেঞ্জ কাপ, সুপার কাপ ও স্বাধীনতা কাপ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর পর লিগের শেষে দেশি ফুটবলারদের নিয়ে স্বাধীনতা কাপ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। আগামী সিজনে আমরা আমাদের প্রস্তাবিত ক্যালেন্ডারে 5টি টুর্নামেন্টের কথা রেখেছি। সেটা হচ্ছে চ্যালেঞ্জ কাপ, যেটা এবার অনুষ্ঠিত হয়েছে, ফেডারেশন কাপ, সুপার কাপ, লিগের পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্স কাপ, শুধুমাত্র স্থানীয় প্লেয়ারদের নিয়ে যেটা হবে সেটা, এবং লিগ শেষ হলে সেটা অনুষ্ঠিত হবে। এদিকে আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে বিপিএল এর দ্বিতীয় পর্ব শুরুর ভাবনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারির মাঝামাঝি লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত পেশাদার লিগ কমিটির। আগামী মাসে আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প রয়েছে, তো জাতীয় দলের স্বার্থের কথা বিবেচনা করে আমাদের আগে যেটা সিজনের শুরুতে আমরা যেটা বলেছিলাম যে এপ্রিল মাস থেকে আমরা বিপিএলের সেকেন্ড উইন্ডোটা শুরু করব। জাতীয় দলের থেকে একটা অনুরোধ এসেছে যেন খেলোয়াড়রা খেলার মধ্যে থাকে, তো সেই জন্য আমরা বিপিএলের সেকেন্ড লিগটা শুরু করতে যাচ্ছি 21 ফেব্রুয়ারি থেকে। চলতি ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কোয়ালিফায়ারের 3 ম্যাচ ভিন্ন ভিন্ন সপ্তাহে আয়োজনের পরিকল্পনা ছিল লিগ কমিটির। পরিবর্তন আনা হয়েছে সেখানেও। এছাড়াও আগামী মৌসুম থেকে বিপিএল এর একাদশে একজন করে অনূর্ধ্ব 20 ফুটবলার খেলানোর বিষয়টিও বাধ্যতামূলক করেছে লিগ কমিটি। ফেডারেশন কাপের ফাইনালে ভেন্যু নির্ধারিত হচ্ছে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং ফেডারেশন কাপের সূচিতে কিছুটা পরিবর্তন আমরা এনেছি। সেটা হচ্ছে কোয়ালিফায়ার 1 এবং কোয়ালিফায়ার 2, সেটা 2 সপ্তাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা আমরা একই দিন অনুষ্ঠান করব 8 এপ্রিল। এবং কোয়ালিফায়ার 3 হবে 15 এপ্রিল, এবং ফাইনাল যেটা ছিল সেটা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে 22 তারিখে। স্কোয়াডে 23 জন যে থাকে তার মধ্যে 3 জন আন্ডার 20 প্লেয়ার থাকতে হবে এবং বেস্ট 11-এ একজন আন্ডার 20 প্লেয়ার থাকতে হবে। এছাড়াও বিএসএল শুরু হবে আগামী 4 মার্চ। অংশগ্রহণকারী 11টি ক্লাবের মধ্যে শীর্ষ 2 দল উঠবে প্রিমিয়ার লিগে, আর সর্বনিম্ন 2 দল প্রথম বিভাগে অবনমিত হবে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটাকে ডার্বির সঙ্গে তুলনা করলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। কার্লো আনচেলোত্তি সিটিজেনদের মুখোমুখি হতে না চাইলেও এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত গার্দিওলা বাহিনী। প্রাথমিক অবস্থায় ঘরের মাঠের ম্যাচটাকেই পাখির চোখ করেছেন স্প্যানিশ কোচ। হোম ম্যাচ জিতেই তিনি পা রাখতে চান বার্নাবুতে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যান সিটির ম্যাচ স্বাভাবিকভাবেই বহুল আকাঙ্ক্ষিত ফুটবলের যে কোনো টুর্নামেন্টে, আর তা যদি হয় চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ, তাহলে তো সমর্থকদের জন্য পোয়াবারও। কারণ ফলাফল যখন মুখ্য এই দুই ক্লাবের লড়াইয়ে, তখন এর চেয়ে জমজমাট আর কি হতে পারে। এবারের ইউসিএল ড্রতে সেরকমই এক ম্যাচ অপেক্ষা করছে ফুটবল ফ্যানদের জন্য।
কিন্তু যে কোনো বড় ম্যাচের আবেদন ততক্ষণই থাকে যখন সেটা আয়োজিত হয় একটা নির্দিষ্ট সময় পর পর। কিন্তু রিয়াল সিটি ভিন্ন ভিন্ন লিগে খেলার পরও প্রতি বছরই তাদের দেখা হওয়াটা এখন অনেকটা নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। অন্তত সাম্প্রতিক সময়ের ইতিহাস বলছে সেটা। শেষ কয়েক মৌসুমের মধ্যে এটা হতে যাচ্ছে মাদ্রিদ সিটির চতুর্থ ম্যাচ, যা এখন পেপ গার্দিওলার কাছে অনেকটাই ডার্বির মতো মনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি নিজেই। ড্র অনুষ্ঠানের আগে এক সংবাদ সম্মেলনে সিটির মুখোমুখি হওয়া নিয়ে নেতিবাচক ছিলেন রিয়াল বস কার্লো আনচেলত্তি, কিন্তু রিয়ালকে পেয়ে বেশ স্বাভাবিক সিটিজেনরা। টানা 4 বছর রিয়ালের মুখোমুখি হচ্ছি আমরা, এখন আর আগের মতো ভিন্ন কোনো রোমাঞ্চ কাজ করছে না। তবে দলটা যখন মাদ্রিদ তখন কিছুটা বাড়তি চাপ তো থাকবেই। এই ম্যাচটা আমার কাছে ডার্বির মতো মনে হচ্ছে। এই দুই ক্লাবের লড়াই এক ভিন্ন মাত্রা যোগ করে ক্লাব ফুটবলে। গত 3 মৌসুমে তাদের মুখোমুখি লড়াইগুলো এখনো স্মরণীয় হয়ে আছে সবার মনে। আরো একটা ম্যাচের আগে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত হবেন ফুটবল প্রেমীরা, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আরো একটা ম্যাচের আগে রোমাঞ্চিত হবেন ফুটবল প্রেমীরা, সেটাই তো স্বাভাবিক। কিন্তু প্রতিপক্ষ হিসেবে একে অপরকে পেয়ে ততটা খুশি হবেন না পেপ কিংবা কার্লো, সেটাও তো নরমাল। তবে ড্রয়ের উপরে যেহেতু কারো হাত নেই, তাই নিজের প্রাথমিক লক্ষ্য ঠিক করে ফেলেছেন পেপ। ঘর ঠিক রেখে বার্নাবুতে যেতে চান স্প্যানিশ বস। আমাদের প্রত্যাশা ছিল রিয়ালের বিপক্ষে না খেলা, কিন্তু সেটা যেহেতু হয়নি তাই ওই আলোচনা বাদ। আমরা গ্রুপ পর্বে ভালো খেলিনি, তাই এই অবস্থায় পড়তে হয়েছে। তবে প্রতিপক্ষ হিসেবে রিয়াল কিংবা বায়ার্ন কেউই সহজ নয়। আমাদের নিজেদের মাঠে যে কোনো মূল্যে জিততে হবে, তারপর আমরা অ্যাওয়ে ম্যাচ নিয়ে ভাববো। আগামী 11 ও 12 ফেব্রুয়ারি প্লে অফের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। পরের লেগ 18 এবং 19 ফেব্রুয়ারি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ইপিএল এর খবর। হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় এমিরেটস স্টেডিয়াম। টেবিলের শীর্ষস্থানে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। এর আগে রাত 8টায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল এবারের আসরের শুরুটা করেছিল স্বপ্নের মতো, লম্বা সময় ধরে রেখেছিল টেবিলের শীর্ষ স্থান। তবে নিজেদের ভুলই বর্তমান প্রেক্ষাপটটা হয়ে গেছে পুরোপুরি ভিন্ন। লিগ শিরোপার পথে অনেকটা এগিয়ে লিভারপুল, যদিও বাকি এখনও অনেক পথ। যথেষ্ট সম্ভাবনা আছে গানারদেরও। এবার তাদের মিশন ম্যানচেস্টার সিটি। এমিরেটসে মুখোমুখি হবে দুই জায়ান্ট। পরিসংখ্যানে সিটির চেয়ে এগিয়ে গানার্স। এখন পর্যন্ত দু দল মুখোমুখি হয়েছে 62 বার। তার মধ্যে আর্সেনালের জয় 26 আর সিটিজেনরা পেয়েছে 25 জয়। এতিহাদে দু দলের সবশেষ ম্যাচটাও ছিল রোমাঞ্চে ভরপুর। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল 2-2 গোলের ড্র। যদিও অন টার্গেট শট, বল পজিশন সবকিছুতেই এগিয়ে ছিল সিটি। ঘরের মাঠেও এমন ম্যাচের প্রত্যাশা মিকেল আর্তেতার, তবে চোখ রাখতে চান জয়ের দিকে। এই ম্যাচ আমাদের জন্য বড় প্রেরণা হবে। বড় ম্যাচ জেতা বরাবরই বিশেষ কিছু। যখনই আমরা ভালো প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলি, সেটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। জয় পেলে আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায়। আমরাও বুঝতে পারি আমরা ঠিক পথে আছি, আর মাঠে ভক্তদের সমর্থন আমাদের শক্তি আরো বাড়াবে। ম্যাচের আগে ইনজুরির দুশ্চিন্তা আছে আর্সেনালের। রায়া, সাকা, জেসুসদের সার্ভিস পাবেন না গানার বস। অন্যদিকে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। টানা জয়ে টেবিলের 4 নম্বরে উঠে এসেছে দলটা। দুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব বার্গের বিপক্ষে পেয়েছে বড় জয়। টানা খেলার মধ্যে আছে সিটিজেনরা। এমন ক্যালেন্ডার নিয়ে অখুশি থাকলেও আর কোনো অভিযোগ করতে চান না গার্দিওলা। এটা নতুন কিছু না, আমি এ নিয়ে কোনো অভিযোগ করছি না। এই ক্যালেন্ডারে খেলেই ট্রেবল জিতেছি। আমি জানি এটা পরিবর্তন হবে না, তাই মেনে নিয়েছি আমরা। গেল মৌসুমেও এমন হয়েছে। ফুটবলারদের কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল, কিন্তু পাইনি। এদিকে সিটি আর্সেনালের লড়াইয়ের 2 ঘন্টা আগে ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। পরিসংখ্যান অনুযায়ী যাদের বিপক্ষে ফেভারিট রেড ডেভিল। যদিও সময় খারাপ যাচ্ছে রুবেন আমোরিমের শিষ্যদের। টেবিলে তাদের অবস্থান 12 নম্বরে। তবে দু দলের মোট 32 বারের দেখায় ম্যান ইউনাইটেডের 20 জয়ের বিপরীতে ক্রিস্টাল প্যালেস জিতেছে মাত্র 6 ম্যাচে। এছাড়া মৌসুমে টেবিলে তাদের অবস্থান 13 নম্বরে। তামিম হোসেন, সময় সংবাদ। জয়পুরহাটে নারীদের ফুটবল খেলার মাঠে হামলার ঘটনায় 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। এদিকে এই ঘটনায় গণশুনানি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিস্তারিত শহীদুল ইসলাম সবুজের রিপোর্টে।
দেশের নারী ফুটবলের এই অগ্রযাত্রার সময়ে জয়ফ্রাটের ঘটনা বেশ সমালোচনার জন্ম দেয় বিভিন্ন মহলে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেয় জেলা প্রশাসন, যার প্রেক্ষিতে আবারও আলোর মুখ দেখতে চলেছে প্রীতি ম্যাচটি। একই সঙ্গে ক্ষমা চেয়েছেন এই ঘটনার সঙ্গে সম্পৃক্তরা। গত মঙ্গলবারের যে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিয়ে যে তিলেকপুরে আমাদের যেটা ঘটছে, এতে আমরা আন্তরিকভাবে এলাকাবাসী দুঃখিত। খেলার বিরুদ্ধে আমরা কেউ নয়, তো এই জন্য যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা তো সরকার যেখানে আছে সেখানে তো আর আমাদের কোনো দ্বিমত নাই, সেখানে সরকারি আইন শৃঙ্খলাই এখানে সবকিছু করবে। আমাদের এখানে দেশের মহোদয় আসছিলেন, এসপি মহোদয় আসছিলেন, ইউনু মহোদয় আসছে এবং সাহেব আসছে। ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা বলেছে যে আমাদের খেলা বা পুনরায় চালু হবে। নারী খেলা নিয়ে এই জায়গায় যে সমস্যাটা হয়েছিল সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের যে নির্দেশনাটা এসছে, এটা নিয়ে আমরা এখানে আজকে বসছি এবং অতি সত্বরই আমরা একটা ডেট হয়ে যাবে, আমরা খেলাটা পরিচালনা করব। এদিকে এই ঘটনার বিচার দাবিতে জয়ফ্রাট শহরের পাঁচুর মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। এছাড়াও আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। যেটা ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং যাদের মাধ্যমে ঘটেছে তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন। আমরা যেটা পেয়েছি সেই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব আমাদের কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ আপনাদেরকে সেই অনুযায়ী যে সকল কার্যক্রম গ্রহণ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে স্থানীয় প্রশাসন ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার পরিচালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। 24 দলের অংশগ্রহণে দীর্ঘ 5 মাস ব্যাপী এই টুর্নামেন্টের শিরোপা জিতল বাংলাদেশ 11। কুয়েত প্রতিনিধি মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি ও তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার কুয়েত ক্রিকেট গ্রাউন্ড সোলইবিয়া টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘ 5 মাস ধরে চলা এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের 24টি দল অংশগ্রহণ করে। ফাইনালে আইআইওয়াই স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলে বাংলাদেশ 11। 155 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ 11। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে খুশি মাঠে আসা দর্শকরা। এমন ধরনের টুর্নামেন্ট আরও বেশি আয়োজনের অনুরোধ ক্রিকেট প্রেমী প্রবাসীদের। বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশিদের দুই পক্ষই আমাদের বাংলাদেশি দেখে খুব ভালো লাগতেছে যে এখানে বসেও আমরা বাংলাদেশের সেই খেলা উপভোগ করতেছি। আমরা সবাই আসছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমি চাই পরবর্তীতে আরো বড় বড় ইভেন্ট হোক। শীতের বিকালবেলা এনজয় করলাম, সবার সাথে সময়টা খুব ভালো গেল আমাদের। সফল টুর্নামেন্ট আয়োজন শেষে দর্শকদের জন্য সুখবর দিয়েছে আয়োজকরা। সবার সহযোগিতা পেলে আগামীতে বড় পরিসরে এ ধরনের খেলা মাঠে গড়ানোর প্রত্যাশা জানিয়েছেন তারা। আমি চাই সবসময় আমাদের ছেলেপেলেরা, বিভিন্ন কোম্পানির ছেলেরা ফ্রাইডে বন্ধের দিন যেন খেলাধুলায় ব্যস্ত থাকতে পারে। খেলাধুলা আসলে শারীরিক মানসিক বিকাশ ঘটায় এবং শারীরিক ফিটনেস ঠিক রাখে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কর্মব্যস্ততার মাঝেও প্রবাসীদের এমন নৈপুণ্যে মুগ্ধতা ঝরে তার কণ্ঠে। আমি আশাবাদ ব্যক্ত করব যে যেভাবে আপনারা এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি গড়ার চেষ্টা করছেন, ডিসিপ্লিন বজায় রাখছেন, সেই একইভাবে আপনারা এই প্রবাসে এই দেশের আইন কানুন মেনে আপনারা চলবেন যাতে আমাদের ভাবমূর্তি বজায় থাকে। টুর্নামেন্ট সেরা বোলার মোহাম্মদ আনিস, ব্যাটারদের ক্যাটাগরিতে সেরা নাজমুল হোসেন, ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ মোহন, বেস্ট স্কোরার আব্দুল মুতালেব। বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ছাড়াও খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অনুষ্ঠিত হলো 15তম মোবিল কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টুর্নামেন্টের বিজয়ী হন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম শিকদার। 3 দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় কুর্মিটোলা গলফ ক্লাবে, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। টুর্নামেন্টের রানার আপ হন এয়ার কমোডর মুনিম খান মজলিস। নারী ক্যাটাগরিতে জয়ী হন জিন সুক উন।
The best glass goes to Air Commodore Rashidul. Vice President Golf Club is বান্দরবানে অনুষ্ঠিত হলো উপজেলা ভলিবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান। সমাপনী খেলায় পুরুষ ও মহিলা দলে চ্যাম্পিয়ন হয় আলীকদম উপজেলা ও জেলা পুলিশ মহিলা দল। বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে শেষ হলো উপজেলা ভলিবল টুর্নামেন্টে। জেলার 11টি দল অংশগ্রহণ করে এবারের আসরে। এর মধ্যে 9টি পুরুষ দল ও 2টি মহিলা দল অংশ নেয়। রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়ায়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর ইয়াসিন আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন সহ ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানে যুব ও ক্রীড়া উপদেষ্টা গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। পারিশ্রমিক ইস্যুতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি সজীব ভুঁইয়ার। টেবিল টপার ফরচুন বরিশালকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস। রাজশাহীর স্বপ্ন চুরি করে প্লে অফে খুলনার শেষ ম্যাচে ঢাকাকে হারালো 6 উইকেটে। এবং সিনিয়ররা বয়কট করলেও থেমে নেই পিটার বাটলার। 12 ফুটবলার নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন ব্রিটিশ কোচের। সমস্যা সমাধানে জরুরি বৈঠকে বাফুফে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।